শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বললেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছস? আর কোন কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ ব্যাগে ফিরে দাঁড়ালেন। পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফুপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেইটে শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেললেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরুদুরু করছে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পেছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজার দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণ স্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা। অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিছুটি বললেন না। গোসল শেষে উঠে আসেন পারে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দু বোন চাওয়াচাওয়ি করলো একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বেঁচে থাকার অধিকার আছে, মানুষরূপী পশুদের নয়। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কূপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মা হত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। মেয়েদের এসব কি শিক্ষা দিতাছস তুই? মাথা খারাপ হইয়া গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢুক গেলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী, দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টি মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এতটুকুতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদেরকে অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে আছি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেয়া কি ঠিক হবে? অন্য কোনো মেয়েদের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গতরাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতরে লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এতটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন।
ধপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন 2 মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা 2 হাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বললেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো। এসে খবর দিল, বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরকার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছেন অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হুলকা, সবুজ পাতা নিতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। হেমলতা বাকিদের নিয়ে আসছেন। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে। পদ্মজার চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পেছনের 2টি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, ঝিমধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে এই 15 বছরের রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পেছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুলের মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশির অর্ধেক মানুষ আসেনি। তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজনে 2 দিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়িতে আর কেউ আসিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি স্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কেন আন্দাজে আপনি বলেছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠেন, একটা অচেনা সেরা খালি বাড়িতে কোনো সেরির কাছে কেন যাইব? আপনার নিজের সেরা বলে তার দোষ ঢাকতে পারেন না। আমার সেরির বেলায় কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলায় সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটে সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন।
সামনে নির্বাচন, রমিজ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়িতে যেতাম না। এই গ্রামে অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিডা বাড়িতে একলা, তখন বাইর হয়ে গেল না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আমির পদ্মজার দিকে একবার তাকালো, পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা এতটা সুন্দর, যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়েছি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবু স্বাভাবিক থেকে বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামোর অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, সাইদ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খুঁজে, মনে হয় ভয়ে কোনোখানে লুকাইছে। রমিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এটা আমি মানি না, তারারে আপনি সাইডা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের চেহারারে ঢাইকা রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমির রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলো। মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামি। মজিদ সবার প্রশ্নের কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন। উঁচু কণ্ঠ করে বললেন, মুর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চিনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মুর্শেদ ও তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো। হেমলতা, মুর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল উপেক্ষা করে স্বপ্ন বিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে। সূর্য প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানাবড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানে। হেমলতা কথার মাঝখানে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। মুর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশেপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মুর্শেদের বড় মেয়ের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, 3 তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মুর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢুক গেলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শাহ নামের একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই হচ্ছে না, অনুভূতিগুলো ভোঁতা। যা হওয়ার হবে, সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মুর্শেদের সাথে কথা বললেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মুর্শেদ হেমলতা সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে। পদ্মজা, আমির দুজনেরই চরিত্র খারাপ, এজন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে মনে কয় তো সেরি পেট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে।
পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যা অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট। এই ছোট্ট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিতও না। ভালো খারাপে মিলিয়ে জীবন, তাই বলে সেই খারাপকে পাতা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটা পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে। সেই সাথে আমলনামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই। এ কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা। বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদজা হুহু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মুর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশে বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মুর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটো ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেললেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্দ গম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব।